প্রথমেই শতায়ু বাবু এবং সায়ন্তন বাবুকে আমি স্বাগত জানাবো আমাদের এই পডকাস্টে। আর প্রথমে জিজ্ঞাসা করবো আপনারা কেমন আছেন। সায়ন্তন বাবু কেমন আছেন? নমস্কার, আমরা ভালো আছি। আপনার পডকাস্টে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে 500 বছর ধরে আপনারা বাংলার একটি ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছেন। শুধু তো উৎসব নয়, ও বাংলার ঐতিহ্য এর সঙ্গে জড়িত, সেই কারণেই। অবশ্যই। এবং হ্যাঁ, এবং মানে দুর্গাপুজোর পর এবং কালীপুজোর পর মানে উৎসবের মরশুমটা, মানে জগদ্ধাত্রী পুজোই একটা জিনিস যেটা উৎসবের মরশুমটাকে প্রলং করে। এবং জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতনই প্রায় প্রাচীন। এবং সেই কারণেই এবং অনেক কিছু আমার জানা রয়েছে, অনেক কিছু আমার জানা নেই। তো আপনাদের কাছ থেকে সেটা জানবো, আমি নিজেও সমৃদ্ধ হব এবং আমাদের দর্শকরাও আশা করি সমৃদ্ধ হবেন। তো আর সঙ্গে শুরু সঙ্গে করা আমরাও সমৃদ্ধ হব। অবশ্যই। তো যেটা বলতে চাই, প্রথমত আপনাদের পারিবারিক ইতিহাস সম্পর্কে যদি কিছু বলেন। ইতিহাস বলতে গেলে আমাদের পরিবার যতদিন থেকে জানা যায়, অ্যাকচুয়ালি আমাদের কাছে যতটুকু হিস্ট্রি আছে, আমাদের পরিবারের আদি পুরুষ মানে উত্তরবঙ্গে রাজশাহী জেলা থেকে মানে এদিকে আসেন। তখনকার দিনে দক্ষিণবঙ্গ যাকে বলা হয়, দক্ষিণবঙ্গে উনি 23তম 24তম পরগনা জমিদারি পেয়ে মালঞ্চ এলাকা, যেটা এখন আপনার মল্লিকপুর বা সুভাষগ্রাম ওই এলাকাটা, ওইখানে উনি ওনার মানে জায়গাটা বানিয়ে ওখানে বাড়ি স্থাপন করে বসবাস শুরু করেন। মোটামুটি হিস্ট্রি দেখতে গেলে আমাদের রাজশাহী থেকে মালঞ্চ, তারপরে মালঞ্চ থেকে বহু বছর পরে প্রায় 1895-96 খ্রিস্টাব্দে আবার আরেকটা শিফট হয় শান্তিপুরে। আচ্ছা, তো এই মোটামুটি আমাদের পরিবারের ট্রানজিশনটা। আচ্ছা, ওকে। তো আপনারা মানে মানে এনারা আপনাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা মানে পেশাগতভাবে কি ছিলেন বা সেই বিষয়ে যদি কিছু বলেন। প্রথমত নাটোর, রাজশাহী জেলায় নাটোরে যখন ছিলেন তখন কি ছিলেন সেই ইতিহাস আমাদের কাছেও নেই। কিন্তু তার পরবর্তীকালে যখন উনি এদেশে আসেন, মানে এদিকে দক্ষিণবঙ্গে আসেন, তখন তৎকালীন নবাবের থেকে জমিদারি পান। আচ্ছা। তো তখনকার পেশা বলতে পারেন জমিদারি বা জায়গিরদারি। এবার সেই জিনিসটাই বহু বছর কন্টিনিউ হয়েছে। পরবর্তীকালে যখন ইংরেজ শাসন এসে যায়, যখন জমিদারির অবস্থা খারাপ হতে থাকে, তখন ফ্যামিলি মানে ব্যবসার দিকে ঢুকে পড়ে। ইভেন আমাদের যিনি মানে নিকট পোরফাদার, উনি পুরোপুরি পাটের ব্যবসায় করতেন। মানে শান্তিপুরে যিনি বসতি স্থাপন করেন, ওই উইংটা পুরোপুরি পাটের ব্যবসা। আচ্ছা। তার পরবর্তী ক্ষেত্রে তো সবাই চাকরিজীবী, মানে আমাদের 2 জেনারেশন আগে থেকে সবাই চাকরিজীবী, আমরা 3 প্রজন্ম চাকরিজীবী। তো এই যে আপনাদের আদিবাস সম্পর্কেও বললেন, আপনাদের মানে যেমন নর্মালি কি হয় যে শোভাবাজার রাজবাড়ির সঙ্গে যদি তুলনা করি, শোভাবাজার রাজবাড়ি হচ্ছে ধর্মবিশ্বাসের দিক দিয়ে তারা বৈষ্ণব, কিন্তু তারা দুর্গাপুজো। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি মানে ধর্মবিশ্বাস অনুযায়ী বৈষ্ণব নাকি শাক্ত পরম্পরাতেই ছিলেন আপনারা? না, ধর্মবিশ্বাস হিসেবে বৈষ্ণব নয়। ইভেন আমাদের বাড়িতে কোথাও এরকম ভাবে রাধাকৃষ্ণর পুজো বা এরকম কিছু হয় না। প্রথম থেকে মানে শক্তি পূজাই হয় এ বাড়িতে। তো সেই হিসেবে বলতে পারেন শাক্ত পুরোপুরি। আচ্ছা, শাক্ত। তো আমি আগের দিন যখন শতায়ু বাবুর সঙ্গে আমার কথা হচ্ছিল, তখন আপনারা বলেছিলেন যে অদ্বৈত মহাপ্রভু, যিনি কিনা চৈতন্যদেবের মূল পার্শ্বদের মধ্যে একজন, এবং যাকে কিনা চৈতন্য মহাপ্রভু আচার্য বা শ্রীপাদ আচার্য বলে মানে ওনার গুরুও ছিলেন অদ্বৈত আচার্য। তো তার আপনাদের পারিবারিক একটি কানেকশন রয়েছে, সেটি সম্পর্কে যদি কিছু বলেন। শতায়ু বাবু বলতে পারেন। হ্যাঁ, অদ্বৈত মহাপ্রভুর সাথে অ্যাকচুয়ালি আমি বা সায়ন্তন যে প্রজন্ম, মানে আমরা যদি আমাদের শান্তিপুরের ভিত্তিটাকে ধরি, আমরা হচ্ছে পঞ্চম প্রজন্ম, অর্থাৎ রামগোপালের পরবর্তী যে জেনারেশনটা, আমরা পঞ্চম প্রজন্ম। তো আমাদের ঠাকুমা স্বর্গীয়া প্রতিভারানী ব্রহ্মচারী, উনি ছিলেন অদ্বৈত বাড়ির মদন গোপাল বাড়ির সাথে একটি কানেকশন রয়েছে। মদন গোপাল হচ্ছেন আমাদের শান্তিপুর স্থিতই একটি প্রাচীন বনেদি বাড়ি, ওনার সাথে একটা যোগসূত্র রয়েছে। উনি ওই বাড়ির মেয়ে, আর বৈবাহিক সূত্রে আমাদের তিনি আবদ্ধ হন, মানে আমার ঠাকুরদার সাথে ওনার বিবাহ হয়। ওকে। তো অদ্বৈত মহাপ্রভুর 22তম জেনারেশন। আচ্ছা, প্রতিভারানী 22তম জেনারেশন। মানে ঠাকুমার সাথে 22তম জেনারেশন। রেকর্ডিংটা করছি তখন বাইরে দীপাবলির আমেজ চলছে মানুষের মধ্যে, তো কাজে এই ধরনের কোনো কিছু বাজির আওয়াজ শুনতে পেলে প্লিজ ডোন্ট মাইন্ড। আর আচ্ছা, এটা তো গেল আপনাদের পারিবারিক ইতিহাস নিয়ে।
এবার এই যে পুজো যে শুরু হলো, জগদ্ধাত্রী পুজো, এই শুরু হওয়ার কাহিনীটা যদি একটু বিস্তারে বলেন আপনারা, যে কেউ একজন। আচ্ছা, শুরু হওয়ার কাহিনী মোটামুটি আমাদের শুরু হওয়ার কাহিনী দেখতে গেলে পৌঁছে যেতে হবে সেই মালঞ্চতে, যিনি রাজশাহী থেকে এসে দক্ষিণ চব্বিশ পরগনায় বসতি স্থাপন করেন জমিদারি পেয়ে। উনি 1488 সালে জমিদারি পান এখানকার। জমিদারি পেয়ে বসতি স্থাপন করে এখানে বসবাস করছিলেন। বছর তিনেক পর 1491 সালে উনি স্বপ্নাদিষ্ট হয়ে দুর্গাপুজো শুরু করেন। আর যেটা জনশ্রুতি প্রচলিত বা পরিবারেও যেটা রয়েছে, যে একই বছর এক দালানে জগদ্ধাত্রী পুজো শুরু হয় এবং দুটো পুজো একই সঙ্গে একই দালানে হতো, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো। এবার অনেক বছর পরে, প্রায় ওই আপনার 1800 শেষের দিকে, 1900 শুরুর দিকে, ওই রকম সময়, তো ওখান থেকে মালঞ্চ মূল পরিবার থেকে আমাদের অংশ, মানে আমাদের একজন পূর্বপুরুষ, উনি ব্যবসার খাতিরে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেন। মানে রামগোপাল ব্রহ্মচারী। এবার সেখানে আসার পরে ওনার স্ত্রী একদিন স্বপ্ন পান যে মা জগদ্ধাত্রী ওনাকে বলছে যে আমাকে মালঞ্চ থেকে এনে এখানে পুজো শুরু করো। এবার সেই ঘটনার পরে বিভিন্ন রকম হওয়ার পরে ওনাকে ফাইনালি পুজো 16 দিন আগে শান্তিপুরে নিয়ে আসা হয়। আর প্রথম বছর পুজো হয়েছিল আটচালা বানিয়ে, খড়ের আটচালা। দালান বাড়ি বা মন্দির বানানোর সময় ছিল না। আর হঠাৎ করে বললে তো ফিনান্সিয়ালিও জিনিসটা মানে মুশকিল হবেই, তো হঠাৎ করে এইভাবে খড়ের আটচালায় প্রথমবার পুজো হয়। তার পরবর্তীকালে ধীরে ধীরে বাড়িতে দালান বানিয়ে ওনাকে দালানে পুজো করা হয়। তো এই মোটামুটি পুজোর ইতিহাসটা। আর সেই থেকে পুজোটা শান্তিপুর বাড়িতেই হয়ে আসছে। এবার আপনি যদি শুধু শান্তিপুর বাড়ি হিসেবে পুজোটাকে দেখেন, তাহলে মোটামুটি 120-25 বছর হবে। আর যদি আপনি ব্রহ্মচারী পরিবারে জগদ্ধাত্রী পুজো কতদিনে দেখেন, সেক্ষেত্রে জগদ্ধাত্রী পুজো সেটা 1491 খ্রিস্টাব্দ থেকে, মানে এবছর 534 বছর। 534 বছর। আচ্ছা, এইটা 1491 মানে তখন বাংলায় ছিল মানে হোসেন শাহী বংশের রাজত্ব ছিল, এরকমই কিছু ছিল একটা, এবং চৈতন্যদেবের প্রায় আশেপাশে। তো এরকম কোনো আপনাদের সঙ্গে তাদের কোনো কানেকশনের কোনো কাহিনী পাওয়া যায়? দেখুন, 1488 নাগাদ যখন জায়গিরদারি পাওয়া যায়, সেই সময় হোসেন শাহর রাজত্বকালই চলছে বাংলায়, এবং সেই সময়টা একটা মাৎসন্যায় পরিস্থিতি, যেটা ইতিহাসে খুব ফেমাস সেই চ্যাপ্টারটা। তো হোসেন শাহর যে হিন্দু তোষণ নীতি, অর্থাৎ যে জায়গায় উনি রাজত্ব করছেন, সন্নিহিত হিন্দু প্রজাদেরকে বা জায়গিরদার দিয়ে বা জমিদারি সত্ত্ব দিয়ে তাদেরকে একটা মূল বাসস্থান বা জমির জায়গা করে দেওয়া, যাতে তার রাজত্বটা একটা দীর্ঘকালীন মেয়াদে চলতে থাকে, তার একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা। তো সেই হিসেবে উনি হোসেন শাহর পাঞ্জাসত্ব নিয়ে আমাদের জায়গিরদারি শুরু হয় আদিবাড়িতে। তো পরবর্তীতে বলতে পারেন 1500 মধ্যে যখন পঞ্চদশে ঢুকছি, তখন চৈতন্যদেবের জন্ম, এবং সেটা নবদ্বীপকে কেন্দ্র করে একটা বৈষ্ণবী আরাধনা বা প্রচারের একটা তুঙ্গে ওঠে। তো আমরা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে শোনা যে আমাদের পুজো চৈতন্য, কিন্তু আমাদের কাছে এখনো এভিডেন্সিয়াল কোনো ডকুমেন্টেশন নেই যা থেকে আমরা চৈতন্য বা তার তৎকালীন যারা খুব ঘনিষ্ঠ সূত্র, সেই রকম কোনো আমরা এভিডেন্সিয়াল ডকুমেন্ট বা কোনো যোগসূত্র পাই না। তবে পরবর্তীতে যখন পুরোটাই পুজো যখন শান্তিপুরে স্থানান্তর হয়, আমার ঠাকুরদার যিনি ছোট ভাই, মানে আমাদের ছোট ঠাকুরদা, মানে তার লেখায় একটা পরিষ্কার বিবৃতি রয়েছে যে পুজোর 1894-95 নাগাদ আমাদের শান্তিপুরের ঠাকুর দালানে প্রথমে, তো যেরকম ভাই বলছিল, যে আমাদের খড়ের আটচালায় শুরু হয়েছিল, যেহেতু তার কাছে সেই রকম সময়ের অবকাশটা ছিল না প্রথম বছর তখন স্বপ্নাদেশ পান। তারপরে আস্তে আস্তে পুজোর ঠাকুর দালান এবং বসত বাড়িটা আরো বিস্তৃত হয়। তো ওই রকম 1894-95 থেকে শান্তিপুর বসত বাড়িতে পুজোটা শুরু হয়, এবং সেই সূত্রে দাঁড়িয়ে তখনকার যিনি ওখানে এখনো শান্তিপুরের খুব বিশিষ্ট বনেদি পরিবার, মৈত্র ফ্যামিলি, মৈত্রদের দুর্গাপুজো আজও হয়ে রয়েছে। এবং সেই মৈত্রদের দুর্গাপুজো সমসাময়িক ঘটনাচক্রে রামগোপাল ব্রহ্মচারী, যার কথা বলছিলাম, যার আমলে পুজো শান্তিপুরে স্থানান্তর হয়, রামগোপালের সাথে মৈত্র বাড়ির মাতুলালয়, অ্যাকচুয়ালি মামা ভাগ্নের সম্পর্ক। তো ব্যবসায়িক সূত্র হোক বা বাড়ি বিস্তারিত বা পুজো, এই নিয়ে তাদের মধ্যে খুব ভালো একটা কোঅপারেশন সেই সময়ও ছিল। তার জন্য এই তাদের তৎকালীন সময়ে দুর্গাপুজো আর আমাদের এইখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন স্থানান্তরণের পর, যেটা দুটো হাতে হাত দিয়ে চলতে থাকে, যেটা এরকম এতগুলো বছর পরও আমরা সেই যোগসূত্রটা বজায় রেখেছি। একটা পারিবারিক কানেকশন অবশ্যই বিদ্যমান, একে অপরের সাথে দুটো ফ্যামিলিরই কুশল বিনিময় বা পুজোর সময়কার শুভেচ্ছা বিনিময় ইত্যাদি প্রভৃতি চলতে থাকে।
দুর্গা দশমীর দিন তাদের ঠাকুরকে বরণ করার রীতি রেওয়াজ আমাদেরও ছিল। এখন সময়ের কালে চাপের প্রভাবে কাজের পরিস্থিতিতে অনেকটা কমে গেছে, কিন্তু যখনই সময় সুযোগ পাওয়া যায় আমাদের বাড়ি থেকে আমাদের তার মৈত্র বাড়ি দুর্গাপুজোতে আমাদের যেটাকে ঠাকুর বরণ করা বলা হয়, দশমীর দিন সিঁদুর বরণ করা হয় ইত্যাদি রয়েছে। আমাদের ক্ষেত্রে দাঁড়িয়েও তারা আসতেন। এখন ফ্রিকোয়েন্সি কম হলেও যোগাযোগটা বজায় রয়েছে। আর মানে 500 বছর ধরে একটি জিনিসকে বহন করে নিয়ে চলা এটা সহজ জিনিস নয়। আমি অফকোর্স বলবো এটা মায়ের কৃপাও আপনাদের পরিবারের ওপর, যে 500 বছর ধরে একটি মানে পূজা কন্টিনিউ হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, ঐতিহাসিক দলিল অনুযায়ী আমরা যদি দেখি, ইভেন জগন্নাথ দেবের রথযাত্রাতেও বাধা পড়েছে এই 500 বছরে। তো সেখানে আপনারা 500 বছর ধরে, আপনাদের এক্সাক্ট এটা কত বছর হবে এই বছরটিকে মিলে আমাদের দর্শকদের জন্য যদি বলেন? আচ্ছা, যদি বলি তাহলে 1491 থেকে যদি পুজোর সূচনা, সেই হিসেবে 531 বছর, 531 বছর, 534 বছরে পদার্পণ করলো 2025, 534তম বছরে পদার্পণ করলো। আর যদি শুধু শান্তিপুরের উল্লেখে ধরেন তাহলে 1894-95 থেকে পুজো স্থানান্তর হয়। বললামই, মালঞ্চ গ্রামে আমাদের যে আদি বাড়ি, সেখানে এখনো জগদ্ধাত্রী পুজোটা কন্টিনিউ হয় না। তাদের কাছে বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ মতে তারা দুর্গাপুজোটা এখনো ধরে রেখেছেন, চালিয়ে যাচ্ছেন। এখনো আমাদের সাথে প্রকারান্তরে আমাদের যোগাযোগ বর্তমান, পুজোকে কেন্দ্র করেই যোগাযোগ বর্তমান। দুর্গাপুজোকে আমরাও যাই, জগদ্ধাত্রী পুজোতে তারাও আসেন, মূল শাখাটা তো তারাই। এবং এখানে একটা জানিয়ে রাখি, আমাদের যে মূল বাড়িটি অর্থাৎ মালঞ্চ গ্রামে আমাদের ব্রহ্মচারী পাড়া, ওই এলাকাটা ব্রহ্মচারী পাড়া নামে পরিচিত। এবং আমাদের যে মূল বাড়িটি সেটা অন্যতম প্রাচীন পাকা বাড়ি এই বঙ্গের। তার মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা এভিডেন্সও আছে, সেখান থেকে তারা রেডিও কার্বন টেস্ট করার জন্য ইটও সংগ্রহ করেছিল। বাড়িটির অবস্থা একটু শোচনীয়, কালের নিয়মে অনেকটা জায়গাতেই তার মেরামতির প্রয়োজন ছিল, করাও গেছে, কিন্তু তবুও তথাপি প্রাচীনত্বের কালের করাল গ্রাসে তাকে সম্পূর্ণরূপে বাঁচানো যায়নি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা চেষ্টা চরিত্র তারা আমার মূল শাখার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা করছেন। তাদের সহযোগিতায় এএসআই তাদের কাছ থেকে একটা রেডিও কার্বন টেস্টও করেছিল বাড়ির প্রাচীনত্ব নিয়ে, এবং ঐতিহাসিক পুরাণ তত্ত্ব খননও করেছিল। তাতে এটা একটা মোটামুটি দেখা গেছে যে এটার পুজোর সমসাময়িকই বাড়ির বয়স, এবং সেটা অন্যতম প্রাচীন পাকা বাড়ি সেই তৎকালীন বঙ্গের। আচ্ছা, মানে এই যে এবার তো গেল একটু পুজোর ইতিহাস নিয়ে আমরা গেলাম, এবার আমি যেটা বলতে চাই যে রীতিনীতি, মেন বিষয়বস্তু হচ্ছে রীতিনীতি, এবং সেটা 500 বছর আগেও যা ছিল এখনো কি তাই আপনারা রেখেছেন, না কিছু পরিবর্তন হয়েছে সেখানে? রীতিনীতি বলতে তো দেখুন, সেরকম এক্স্যাক্টলি 500 বছর আগে কি রীতি ছিল সেটা তো ডকুমেন্টের কোথাও নেই। আমরা সবসময় ফলো করে এসেছি আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন যা শিখিয়ে গেছে, আমরা সেই জিনিসটা ধারাবাহিকতা শিখেছি। এবার সেই সূত্রে দেখতে গেলে প্রত্যেকটা জেনারেশনে তার আগের জেনারেশন থেকে শিখেছে। ইভেন আমাদের শান্তিপুরের বাড়ির রীতিনীতি এবং মালঞ্চের মূল পরিবার রীতিনীতি এক। তো সেক্ষেত্রে বলা চলে যে 500 বছরও রীতিনীতির কোনো পরিবর্তন হয়নি। যেভাবে পুজো শুরু হয়েছিল সেই নিয়ম মোটামুটি একই বজায় আছে আজও। আচ্ছা, তো মানে একটু ভেতরের দিকে যেতে চাইছি, যে মায়ের যে পূজাটা হয় সেটা কি বামাচারে হয় না দক্ষিণাচারে হয়, সেটা সম্পর্কে যদি কিছু বলেন। মানে বুঝতেই পারছেন আমি বলতে চাইছি যে এখানে কি কোনোভাবে মাকে আমিষ ভোগ দেওয়া হয় কিনা, না আপনারা দক্ষিণাচারে করছেন যেখানে আমিষ ভোগের বিষয়টা আসেন? না, এখানে আমাদের আমিষ ভোগ দেওয়া হয় না, পূর্ণরূপে পুজো দক্ষিণাচারে। আচ্ছা, পুরোপুরি ভাবে দক্ষিণাচারে। এবং মানে পুজো আপনাদের যেমন সম্পূর্ণরূপে দক্ষিণাচারে। এবং আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, সম্পূর্ণরূপেই দক্ষিণাচারের পুজোর পদ্ধতি বা পুজোর আমাদের যে মূল কাঠামোটা তার যদি বলতে হয়, আমরা সম্পূর্ণরূপে প্রচন্ড কঠোরভাবে নিরামিষ ভোগ যেটাকে মেনটেন করার চেষ্টা করি, যেটা আমরা আমাদের পূর্বজদের দেখে শিখেছি, সেই ধারাটাই এখনো অব্দি বজায় রয়েছে। আমাদের মায়ের ভোগে এখনো অব্দি আমরা গঙ্গাজল, সন্ধব লবণ এবং ঘি ব্যবহার করি, কোনো রকম তেল ব্যবহার হয় না, কোন রকম বাজার চলতি লবণের ব্যবহার নেই। শক্তিমন্ত্রে দীক্ষিত নারী বা পুরুষ বাড়ির তারাই একমাত্র ভোগ রন্ধনের জন্য পারমিসেবল। নৈবেদ্যও হয়, নৈবেদ্য দেওয়া হয়, সেই নৈবেদ্যতে শক্তিমন্ত্র দীক্ষিতর কোনো এখনো অব্দি আমাদের কোনো নিয়ম নীতি নেই। তবে আমাদের যেহেতু একদিনের পুজো, মেয়েরাই করে, নৈবেদ্য করে, যেহেতু আমাদের একদিনের পুজো, চন্দননগরের রীতিমাফিক যেমন 4 দিন বা 5 দিনের যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের নেই। আমাদের
একদিনেই হয়, ত্রিকালীন পুজো পদ্ধতি। তো 3 দিনের পুজো। হ্যাঁ, 3 দিনের পুজোটা একদিনে করতে হয়। অষ্টমী, নবমী, দশমী। সেই ত্রিকালীন পুজোর জন্য যে নৈবেদ্য সেটা সেদিনই করানো হয় এবং ভোগ সেদিনই দেওয়া হয়। শুধুমাত্র তেলের ব্যবহারটা আছে আমাদের দশমীর দিন, যখন আমরা সুপ্রতীপ দিয়ে মাকে একটা আরতি করা হয়, সেইটার জন্য তেলের ব্যবহার রয়েছে, সরিষার তেলের ব্যবহার রয়েছে। এছাড়া পুজোর গোটা কাঠামোর মধ্যে আমাদের ঘিটাই কঠিনভাবে ব্যবহার হয়। এছাড়া একদমই বলিদানের মধ্যে আখ, চাল কুমড়ো, কলা, অর্থাৎ অন্যরকম নীতির কোনো জায়গা ছিল না। একদমই একদমই এবং এটা আগেও না, মানে আগেও কোনোদিন আগেও ছিল আমাদের, এটা আগেও ছিল এবং মূল বাড়ির তাতেও একই নিয়ম। আমাদের মালঞ্চ গ্রামের যে পুজো পদ্ধতি সেখানেও মোরাললেস একই নিয়ম। আমরাও সেটাকেই আর কি নিয়ম, সেই নিয়মটাকেই ফলো করি। জেনারেশন ওয়াইজ সেটাই চলছে, এখন অবধি সেটাই চলছে, সেটাই ধরে রাখার চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে চন্দননগরে আমরা যেটা দেখি যে মানে দুর্গাপুজোর মতনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী করে পূজা করা হয়। এই ক্ষেত্রে মানে জগদ্ধাত্রী পূজা আপনাদের কি 4 দিন ধরেই হয় নাকি একদিনে যেটা করা হয় সেই রকম ভাবে হয়? না, আমাদের অ্যাকচুয়ালি সপ্তমীর দিন ঠাকুরের চক্ষুদান হয়, ওই ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয় সপ্তমীর দিন। অষ্টমীর দিন সকালবেলা কিছু বিশেষ পূজা পাঠ হয়, সঙ্গে চণ্ডী পাঠও থাকে। তারপরে ওনার অধিবাস, আমন্ত্রণ অধিবাস, এই সমস্ত গুলো হয়। তারপরে নবমীর দিন ত্রিকালীন পুজো একসঙ্গে হয়, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো। আবার দশমীর দিন দশমী পুজো হয়। তারপরে আমাদের কুলদেবী শীতলার পুজো হয়। আর তারপরে শান্তিপুরের অধীশ্বরী সিদ্ধেশ্বরী পুজো করা হয়। মানে এগুলো তো পারিবারিক নিয়ম। মানে এই যে আপনার অষ্টমী থেকে দশমী অবধি হলো, এই বিভিন্ন পুজোগুলো পারিবারিক নিয়মে হয়, কিন্তু অ্যাকচুয়ালি 3টে পুজো একসঙ্গে নবমীর দিন করা হয়। আচ্ছা, তো আপনাদের যে কুলদেবী শীতলা মা, তো ওনার মূর্তি মানে ওনার গ্রহ কি ওখানেই রয়েছে, আপনাদের ওই বাড়িতেই রয়েছে নাকি অন্য? না, অ্যাকচুয়ালি যিনি রাজশাহী থেকে এসেছিলেন তিনি ঘট রূপে এসেছিলেন, শীতলার ঘট। সেই ঘট মূল পরিবারেই আছে। মূল পরিবারে যে দুর্গা দালানের পাশেই তার মন্দির, কুলদেবীর মন্দির, ওখানে উনি থাকেন। এবার মূল পরিবার থেকে একটা অংশ যেহেতু শান্তিপুরে এসেছে, এখানে সেরকম করে আলাদা কোনো মানে সেরকম ফ্যামিলিগত ঘট বা কিছু নেই, কিন্তু এখানে একটি আলাদা মন্দির রয়েছে, সেখানে মূর্তি গড়ে পুজো হয়। প্রতি বছর একটা নতুন মাতৃমূর্তি নিয়ে আসা হয়, সেইটা রেখে প্রত্যেক বছর সেই মন্দিরের তাকে অধিষ্ঠান করিয়ে তার পুজো করা হয়। আচ্ছা, একটা বিষয়, আমি যখন আপনাদের ইনস্টাগ্রামে পেজটি দেখছিলাম, সেখানে দেবীর বিগ্রহ যেরকম দেখছিলাম, যে ধরুন দেবীর বিগ্রহ পুরো টকটকে লাল একদম, এবং নিচে হাতির জায়গায় একটি গোলক রয়েছে। তো এই মূর্তির ব্যাখ্যাটি একটু আমাদেরকে যদি একটু সবিস্তারে বলেন। হ্যাঁ, আসলে মায়ের ধ্যানমন্ত্রেই রয়েছে তার রূপের বর্ণনা। তো সেই সূত্রেই আমাদের মাতৃ প্রতিমা যেরকম আপনি দেখেছেন লাল, অর্থাৎ উদিত সূর্যের নয়, বালার্ক সদৃশা তনু, এবং সাথে যে সিংহের নিচে যে হাতির মাথার বদলে গোলক, অর্থাৎ পৃথিবী, জগৎকে উনি ধারণ করছেন, সেই সূত্রে জগদ্ধাত্রী। তো এই আমার দেবীর এই রূপটার মহিমা যদি বর্ণনা করতে হয়, যে আমরা যে রূপে ওনাকে অর্চনা করে থাকি, এই সময়টা হচ্ছে তিনি তখন সংহারক থেকে ধারণের মুহূর্তের মূর্তিটাই নিজেকে পর্যবসিত করছেন, রূপান্তর করছেন। যে সময়টায় উনি সংহারক, অর্থাৎ তার বাহনের পায়ের নিচে তখন হাতির মাথা, অর্থাৎ সেই স্বরূপী অসুরকে তিনি বধ করছেন, বা সেই প্রক্রিয়াটা চলছে, সংহারের প্রক্রিয়া চলছে। আর আমাদের ক্ষেত্রে তখন আমরা যে দেবীর রূপের অর্চনা করছি, সেই সময় তার আরাধনায় তিনি এই সংহারক থেকে শুধুমাত্র ধারকের স্তরে উত্তীর্ণ হচ্ছেন, বা নিজেকে নিয়ে যাচ্ছেন ধাত্রী রূপে একদমই, মানে সৃষ্টির পরে যেরকম। হ্যাঁ, মানে মা এই যে মানে এর সঙ্গে কোথাও দুর্গাপূজারও একটা কানেকশন রয়েছে, যে মা মহিষাসুরকে বধ করেছেন এবং তারপরে মানে তাকে দেবতারা এসে বন্দনা করছে, তো সেই রূপ হচ্ছে এই জগদ্ধাত্রী। ইভেন বলা হয় যেরকম মাইথোলজি অনুযায়ী মহিষাসুর বধের পর সেই রক্তটা গায়ে পড়েই, মানে উনি অতসী বর্ণা তো দুর্গা, সেই রক্তটা গায়ে পড়েই ওনার রং এরকম উদিত সূর্যের মতন লালচে হয়ে গেল পুরো রক্ত গায়ে পড়ে। ইভেন মহিষাসুর বধের পর যখন ওনাকে নন্দন কাননে বসে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সেটি তো জগদ্ধাত্রী রূপ, মানে খুব বৈভবের প্রতীক। মানে তুমি তখন জয়ী আর কি। হ্যাঁ, উনি একটা ভয়ঙ্কর মিশন একটা অ্যাকমপ্লিশ করেছেন। হ্যাঁ, ধ্বংস পরবর্তী সৃষ্টির যখন সূচনা, সেই সময় উনি সমস্ত পরিবেশকে শান্ত
করেছেন, প্রতিহত করেছেন, এবং সেই সময় নতুন এক সৃষ্টিকে ধারণ করতে চলেছেন। অর্থাৎ এক নতুন পৃথিবী, নতুন জগতের সূচনা হচ্ছে। সেই সময় তার পাদপ্রদীপের আলোয় যেরকম উচ্ছ্বসিত হয়ে ওঠে মুখ, নতুন সূর্য মানে তো নতুন একটা দিনের সন্ধান, নতুন এক আলো, নতুন এক দিন। সেই সূত্রে মাকে আমরা সেইভাবে দেখি, সেই অনুযায়ী আমাদের সেই সূচনা, সেই অনুযায়ী তার বন্দনা। ভয়ঙ্কর অসুরের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর পর নতুন সূচনা, নতুন আলো। অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে এই যে হাতির মাথাটা রাখা হয়, মানে হাতি এখানে অহংকারের প্রতীক, মানে সেই অহংকারকে দর্পকে দলন করছেন আর কি মা। তো সেটাও একটা কারণ আছে, হাতির মাথাটা থাকে অনেক জায়গায়। হাতি তো মহিষাসুরের ছদ্মরূপ। হ্যাঁ, ছদ্মরূপ। হ্যাঁ, আচ্ছা, মানে এটা তো আপনাদের আচ্ছা, আপনারা আগের দিনকে বলছিলেন যে মায়ের উপর নাগও থাকে সেখানে, তো সেইটা নাকি দেখতে পাওয়া যায় না কিছু, সেইটা সম্পর্কে যদি কিছু বলেন। আসলে ওনার সাজের জন্য দেখতে পাওয়া যায় না। নাগের ইয়েটা হচ্ছে মায়ের উনি যজ্ঞোপবীত, উপবীতের মতো করে ওনার থাকে। হ্যাঁ, তো মায়ের আমাদের যে সাজটা থাকে, ওনার যে কেশসজ্জা থাকে, সেই সূত্রে ওনার উপবীতটাকে দেখা যায় না। কিন্তু নাগ হিসেবে যখন ওনার আর কি, মানে আমরা যখন প্রথম ওনার চক্ষুদানের পর, মানে একদমই বাড়ির মেয়ে হিসেবে তাকে একদম আগমন বার্তা, সেই হৈমন্তীর আগমন বার্তা জানানো হয় এই সুন্দর হেমন্তকালের সকালে। তো সেই সময় তার উপবীতটাকে বোঝানো যায়। তারপর তো তিনি তো রাজবেশে যখন উত্তীর্ণ হন সপ্তমীর সন্ধ্যায়, তখন সেই সজ্জার জন্য আর অস্ত্রসজ্জার জন্য সেই উপবীতটা হয়তো বাইরের থেকে দেখা যায় না। আর এখানে আমাদের মায়ের বাহন যিনি সিংহ, তিনি অন্যান্য অনেক জায়গাতে আপনি পাবেন, সেটা হচ্ছে ঘটকরূপী সিংহ। আমাদের এখানে তিনি ঘটকরূপী নন, একদমই মানে রাজসিংহ যাকে বলা হয়, সিংহরূপ, ভৈরবের প্রতিকৃত। হ্যাঁ, সিংহর রংটা সাদা ওই কারণেই রয়েছে, আগেকার দিনে যেহেতু অ্যারেঞ্জমেন্ট ছিল না এখনকার মতো সিংহ বানানোর, এখন যেরকম অ্যাকচুয়াল সিংহর মতো সিংহ হয় সব জায়গায়, তো সেই জিনিসটা, সেই পরম্পরাটা আজও রয়েছে। ইভেন পুরনো উত্তর কলকাতার বনেদি বাড়ি বা বিভিন্ন জায়গায় বনেদি বাড়িতেও দেখবেন সিংহ, দুর্গাপুজোতেও দেখবেন সিংহ সাদা রঙের। হ্যাঁ, সেটা সাদাই থাকে। হ্যাঁ, ইভেন মানে এটার মানে ওনারাও পরম্পরা বজায় রাখছে। সায়েন্টিফিক্যালি এটা বলছেন যে, সায়েন্টিফিক্যালি অনেকে এটা বলছেন যে মানে সিংহ বাংলায় তো বিশেষ সিংহ দেখা যেত না, বাংলায় বাঘ দেখা যেত। হ্যাঁ, সিংহ বিশেষ দেখা যেত, এবং সেই কারণেই সিংহের ওই যে ঘটক রূপ যেটা বলছেন, ওটা যেমন একটা দিক রয়েছে যে অনেকে বৈষ্ণব মার্গের মানুষ যারা দুর্গাপূজা করছে, তারা হিংসা বিশেষ দেখাতে চায় না, সেই কারণে তারা সিংহকে প্রায় ঘটকের মতন করে দেখায়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটাও সত্যি যে যেহেতু বাংলার মানুষ বিশেষ সিংহকে দেখেননি এবং তাকে একটা কিছু হিংস্র দেখাতে হবে, তো সেই কারণে সিংহের ওই রকম বহিঃপ্রকাশ হতো, এবং তার গায়ের রং যেহেতু সকলেরই প্রায় অজানা, তো সেই কারণে সাদা রং করা, সাদা রং একদম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের কি প্রতিমাতে কি ডাকের সাজই হয় নাকি অন্য কোনো রকমের সাজ হয়? না, আমাদের প্রতিমা চালিতে ডাকের সাজ হয়, কিন্তু প্রতিমাকে এমনি বেনারসি পরানো হয়, আর ওনার সমস্ত গয়নাগাটি আসল। আচ্ছা, কোন রকম মানে নকল সাজের গয়না ব্যবহার হয় না। আচ্ছা, বাহ। ইভেন বিসর্জনের সময় গয়নাগুলো খুলে, হ্যাঁ, ফুলের গয়না পরি বিসর্জন দেওয়া হয়। আচ্ছা, আর এটা তো গেল মানে পুজোর রীতিনীতি, মায়ের সাজগোজ, সমস্ত কিছু নিয়ে ডিসকাশন আমরা, এবং এই পুজোতে মানে ধরুন আশেপাশের যারা মানুষ, যারা ওখানে আপনাদের প্রতিবেশী বলতে পারেন, বা ওই পাড়ার মানুষ বা ওই এরিয়ার যারা লোক, তারা কিভাবে সহযোগিতা করেন বা তারা কিভাবে যোগদান করেন? খুবই দারুণ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি মানে একটা পুজো বা পুজোর মাধ্যম দিয়ে যে একটা উৎসবের মিলন ক্ষেত্র, এটা তো একটা সামাজিক পার্ট। শুধু এখন আমাদের বাড়ির পুজো অনেক বছরের পুরনো পুজো বলে একটা সেই তার ধারাবাহিকতা আছে। তো পুজোর মধ্যে দিয়ে কিন্তু সমাজের প্রতিটি কর্মগত যে ভেদাভেদ ছিল আগেকার দিনে, সেই শ্রেণীর মানুষদের প্রত্যেকটা সময় এক একটা পার্টে কাজে লাগানো হতো। খানিকটা কিন্তু সেটা এখনো বর্তমান। মানে আমাদের বাড়িতে, আমাদের নিজের ঠাকুর দালানে যে আমাদের মানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, অর্থাৎ কুম্ভকার, তিনি তার মাধ্যমেও কিন্তু আমাদের পরিবার একটা সাহায্য পাচ্ছেন, অর্থাৎ তিনিও তার বংশ পরম্পরায় আমাদের বাড়িতে ঠাকুর তৈরি করছেন। বংশ পরম্পরায় তৈরি করছেন। ধরুন আমাদের পুজোর আগের দিন, অর্থাৎ যেদিন অষ্টমী তিথির দিন, যেদিন আমাদের স্ত্রী অধিবাস, আবাহন ইত্যাদি হচ্ছে, সেদিন বিকেল বেলায় আমাদের বাড়িতে আসা যারা ঢাকি, ডগর বা বাজনদার যদি আমি তাদেরকে বলি, আমাদের 12-15 জনের একটা বাজনদারের দল আসে, ঢাকিদের দল আসে, অনেক বছর ধরেই আসে। তাদেরকে আমাদের একটা ঢাকি বরণ করা হয় বিকেল সন্ধ্যেবেলায়, সেটাকে আমরা তাল ঠান্ডা বলি। অর্থাৎ
এদের এদের যে একটা সাপোর্ট, এদের যে একটা সাহায্য, এরাও তো সমাজের একটা শ্রেণীর মানুষ যারা এসে আমাদেরকে বাজাচ্ছে। প্লাস এগুলো তো বাড়ির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে বলে, এছাড়াও প্রতিবেশী যারা, তারা নানাবিধ ভাবে আমাদেরকে, মানে এখনো অব্দি যেহেতু গ্রাম্য ফসলের বাড়িতে কি বলতো, এখনো সেই মানসিকতাটা বর্তমান, তার বাড়িতে যে বাগানে যে কটা ফুল ফুটেছে সেটা তার অধিকাংশটাই সেই বাড়ির পুজো হচ্ছে পাশের বাড়িতে, তার কাছে গিয়ে দিয়ে দেওয়ার। এটাই, এই উপভোগ্যতাটা এখনো আমরা পাই এইভাবে সাহায্য। কারুর ফুল, কারুর হয়তো কোনো বাড়িতে ছোট্ট সুন্দর মাঠ রয়েছে, সেখান থেকে দুব্বো ঘাস, কারুর বা গোয়ালের দুধ, বা একইভাবে এই যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সাহায্য, কেউ ঠাকুর তৈরি করে দিচ্ছেন, বা কেউ তার দোকানের জিনিস আমাদের কাছে পাঠাচ্ছে। তো এই যে কানেক্টিভিটিটা থাকে, সেইভাবে তাদের মধ্যে আমাদের সাথে একটা আদান প্রদান তৈরি হওয়া, নিমন্ত্রণের আদান প্রদান তৈরি হওয়া, এইভাবেই মানে এটা আমরা আমরা যখন ছোট সেই সময় দেখেছি আমাদের বাবা কাকা জ্যাঠারাও এরকম করছেন, সেইটা বজায় আছে। তাদের কাছ থেকে শুনেছি তাদের আগের জেনারেশনে, অর্থাৎ আমাদের ঠাকুরদাদের সময় ওটা বজায় ছিল, এখনো তাই বজায় আছে। তার জন্য এখনো আমাদের ঠাকুর দালানে ঠাকুর তৈরি হয়, একই ঢাকি বাজনদারদের দল প্রত্যেক বছরের ন্যায় একইভাবে আসেন বাজাতে, একই যাদের গোয়াল থেকে আমরা দুধ নিই তারাও নিজেরা অংশগ্রহণ করেন, শুধুমাত্র জিনিসপত্র প্রত্যর্পণের মাধ্যমে নয়, পুজোর উৎসবে নিজেদেরকে ভাসিয়ে নিজে আমরাও তাদেরকে একইভাবে ওয়েলকাম করি। এইভাবেই আর কি গড়ে উঠেছে ব্যাপারটা। আর যেহেতু পুরনো পরিবারের পুজো বলে এলাকায় একটা নামও রয়েছে, তারা একটা বিভিন্ন ভাবে সারাদিনের পুজো, যেহেতু সর্বক্ষণই তাদের আনাগোনা লেগে থাকে দর্শন করার জন্য। আমরা একটা দুপুর বেলায় মায়ের ভোগ আরতি হয়ে যাওয়ার পর একটা বিশাল বড় ন্যাড়াভোজ, যেটা আগেকার দিনের ভাষায় বলা হতো, দরিদ্র নারায়ণ সেবা, দরিদ্র নারায়ণ সেবার একটা এখনো অব্দি আমরা ব্যবস্থা রাখি। তাছাড়া এমনি তো আর একটা জিনিস হয় যে আমাদের একটা এখন ইদানিং কালে আমরা একটা পার্সেলও তৈরি করি, যাতে অনেক সময় দেখা যায় যে বসিয়ে দরিদ্র নারায়ণ সেবার মতো জায়গার অপ্রতুলতা রয়েছে, তো কাউকেই যাতে ফিরতে না হয় তার জন্য এখন আমরা একটা সবাইকে ভোগ প্রসাদ দিয়ে একটা পার্সেলও তৈরি করি। তো আমাদের সেই যোগাযোগ কানেক্টিভিটিটা এইভাবেই বজায় আছে এলাকার সাথে। আচ্ছা, তো এমনি বাইরে থেকে আপনি যদি মানে, হ্যাঁ আপনি কি বলছিলেন বলুন। হ্যাঁ, আমি বলছিলাম আপনি যদি আর ফিনান্সিয়াল ইয়ের কথা বলেন, ফিনান্সিয়ালি বাড়ির মানে কাকা জ্যাঠা পিসিরা বা আমাদের দিদিরা দাদারা, আমরা ভাইরা, বাড়ির লোকজন মিলেই কন্ট্রিবিউট করে ফিনান্সিয়াল পার্টটা দেখা হয়। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু কোনো মানে বাইরের সহযোগিতা বা কিছু সেক্ষেত্রে হয় না, এমাও হয় না, না, কারণ এটা একান্ত বাড়ির পুজো, বাড়ির পুজো অবশ্যই ফিনান্সিয়ালি শুধুমাত্র। হ্যাঁ, মানে আমাদের পুজোর এই প্রকৃত পুরো পুজোটার সংক্রান্ত যে খরচ খরচা ব্যয়টা হয়, তা পুরোটাই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ যে যেমন পারেন সেই অনুযায়ী তার প্রণামী এক জায়গায় আমরা জড়ো করি। এবং বাইরের যারা বলছেন তথাকথিত ভাবে পরিবারের বাইরের পরিজন যারা আছেন, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা যদি পুজোর মধ্যে অংশগ্রহণ করতে চান, তারা সেই উৎসবের আঙ্গিকে অংশগ্রহণ করেন। আর্থিকভাবে অংশগ্রহণটা পুরোপুরি আমাদের ব্যয়ভারটা আমরাই নিজেরা নিই। হ্যাঁ, এবং অবশ্যই কিছু ভাবে পুজো দেওয়া, যেটাকে এখন রীতি রেওয়াজ রয়েছে পুজো দেওয়া, কামনা পুজোর একটা আমাদের নীতি রয়েছে, যে কেউ যদি নিজেদের মানসিক কামনা পূরণ করতে চান, মায়ের কাছে পুজো দেন, তার একটা মূল্য ধরেও তিনি দিতে পারেন, কি তার মতো করে তার সন্দেশ ফুল মালা দিয়েও পুজো দিতে পারেন, নামগোত্র দিয়ে, সেইটা। কিন্তু পুরো পুজোর যে স্ট্রাকচার, পুজোটা তৈরি মানে করতে গেলে যে ব্যয়ভারটা বহন করতে হয়, এটা আমাদের কোনো রকম ভাবে বাইরের কোনো অংশগ্রহণ আসে না, বা করোই না আমরা। পুরোটাই বাড়ির সদস্য যে যেখানে রয়েছেন, দেশে বিদেশে, কেউ আসতে পারছেন কেউ আসতে পারছেন না, প্রত্যেকেই যার যেরকম আয় সেই অনুযায়ী তার অংশ মানে আমাদের প্রণামীতে আমরা কন্ট্রিবিউশন নিই, সেই হিসেবে পুজোটা এখন অব্দি হয়ে আসছে, আগেও একইভাবেই হতো। তো আরেকটা জিনিস, যে বাইরে থেকে মানুষের ঢল কিরকম আসে আপনাদের পুজো? মানে ধরুন আপনাদের অঞ্চল তো বটে, আপনাদের অঞ্চলে আপনাদের পূজা প্রসিদ্ধ অবশ্যই, কিন্তু ধরুন এই পুজোর যে একটা প্রসিদ্ধি রয়েছে সব জায়গায়, তো এই যে বাইরে থেকে যারা আসেন তারা কিভাবে ওই পুজো অ্যাটেন্ড করতে পারেন? মানে কিরকম সংখ্যায় আসেন? আই মিন সরি। হ্যাঁ, আসেন, ইদানিং কালে আস্তে আস্তে সংখ্যাটা বেড়েছে। মাঝখানে অ্যাকচুয়ালি কি সোশ্যাল মিডিয়ার প্রচারের দৌলতে ব্যাপারটা বেড়েছে। তাছাড়া আমরা যারা এই প্রজন্মের ভাই বোন রয়েছি, তারা তো সবাই কর্মসূত্রে বাইরে রয়েছি। আমরা দুজন কলকাতায় রয়েছি, আমাদের বাদ বাকি যারা ভাই বোন দাদা দিদিরা রয়েছেন, তাদের পরিবারটা আরো এক্সটেন্ডেডলি বাইরে, মানে দেশের বাইরেও কিছু মানুষ রয়েছেন। তো প্রত্যেকের বন্ধু বান্ধব বলুন, তার প্রতিবেশী যে যেখান থেকে কর্মসূত্রে রয়েছে, তার মানুষের কাছেও পরিচিতি হওয়ার ফলে তারাও ইদানিং কালে আমাদের বাড়িতে আসেন পুজো দেখার জন্য। বা আমি সেই সূত্রগুলো যদি ছেড়েও দিই, শুধুমাত্র নামের প্রভাবে, মানে এই বাড়ির ঠাকুর দেখবো বা এই পুজো কেমন হয় সেইটাকে চাক্ষুষ করার জন্য এখন কলকাতা সন্নিহিত এলাকার থেকেও মানুষ আসছেন, অন্যান্য জেলার থেকেও আসছেন। অ্যাকচুয়ালি আমাদের জেলায় জগদ্ধাত্রী পুজোটা সার্বিকভাবে তো খুব কৃষ্ণনগর কেন্দ্রিক,
যেহেতু রাজবাড়ির পুজোটা নিয়ে মানুষের মনে ভীষণ একটা কৌতূহল রয়েছে, কৃষ্ণনগর রাজবাড়ি যেটা রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে তৈরি হওয়া, তো সেই সূত্রে প্রচারের আলোটা সর্বস্বভাবে কৃষ্ণনগর কেন্দ্রিক। কিন্তু তা সত্ত্বেও মানে অনেকে কৃষ্ণনগর থেকে দেখে ফিরছেন, শান্তিপুর হয়ে ফিরছেন, এরকম আছে, বা শান্তিপুর হয়ে কৃষ্ণনগর যাচ্ছেন, সেটাও রয়েছে। আর আমাদের শান্তিপুরের অনতিদূরেই আমাদের সূত্রাগড় বলে একটি জায়গা আছে, শান্তিপুরের লাগোয়া, মানে একই থানা এলাকার মধ্যে। তো সূত্রাগড়ের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, কিন্তু সেখানে বাড়ির পুজো নেই, সেটা পুরোপুরি ভাবে বারোয়ারি, যেরকম দুর্গোৎসব হয় এখানেও বারোয়ারি পুজোর চলটা বেশি, কিন্তু ব্যাপক আকারে হয়, ব্যাপক আকারে হয়। আর শান্তিপুরেই একটা গ্রাম আছে, হরিপুর গ্রাম। এখানে আমি অ্যাড করতে চাই এই কারণেই, যেহেতু আলোচনাটা দেবী জগদ্ধাত্রীকে কেন্দ্র করে, আমি যতটুকুনি জেনেছি বা পড়েছি তার মধ্যে থেকে আমাদের শান্তিপুরের হরিপুর গ্রামের প্রথমেই ব্রহ্ম শাসনে জগদ্ধাত্রীর আরাধনা প্রথম শুরু হয় বাংলায় ব্রহ্ম শাসন গ্রামে। ঘোর তন্ত্রাচারে পঞ্চমুণ্ডির আসনে ব্রহ্ম শাসন গ্রামে, যে জায়গাটা এখনো বিদ্যমান, গঙ্গার খুব কাছাকাছি অবস্থিত একটি গ্রাম হরিপুর, শান্তিপুর ব্লকের মধ্যেই, সেখানেই প্রথম আর কি জগদ্ধাত্রী রূপের আরাধনা শুরু হয়। এটা অনেকের কাছেই অজানা। আমরা খুব চন্দননগর বা কৃষ্ণনগর কেন্দ্রিক ভাবে জগদ্ধাত্রী রূপে আরাধনা হিসেবে বা পুজোকে দেখতে পাই বা দেখতে পেরেছি, কারণ আমাদের কাছে সেই প্রচার বা প্রসারটা সেভাবে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্ম শাসন থেকে প্রথম জগদ্ধাত্রী আরাধনা বঙ্গে শুরু হয়। পরবর্তীতে আমাদের মতো যাদের এভিডেন্সিয়াল রয়েছে, যে 500 বা 550 বছরের পুরনো কিছু পুজো রয়েছে, খুব কম, খুবই কম, মুর্শিদাবাদ বা বীরভূম, আমাদের মালঞ্চ, তারপরে এই শান্তিপুর, এরকম কিছু এভিডেন্স ছাড়া মানে এত প্রাচীন পুজোর খুব একটা নিদর্শন কিন্তু বাংলায় নেই। তো আস্তে আস্তে এইগুলো হচ্ছে বলে মানুষজন আসছেন। গত বছরও বেশ কিছু মানুষের ঢল এসেছিল। মাঝখানে কোভিডের সময় 2 বছর তো খুবই সেই জায়গাটা চলে গেছিল মানুষের কাছে, অন্যান্য জায়গায় যাওয়া দেখা এগুলো খুব কম ছিল সুযোগ। তো সেই সময়ের পর 2020 আর 21-এ অনেকটা যায় জিনিসটা মার খায় বলতে গেলে। 2022-এও অতটা ছিল না। 23, হ্যাঁ, কোভিডের সময় আমাদের ভীষণ বড় চিন্তা ছিল। ভীষণ বড় চিন্তা ছিল কিভাবে সব জোগাড় হবে, কিন্তু আমরা করতে পেরেছি। একদম করতে পেরেছি। অনেক ওখানে, হ্যাঁ বলুন। বলছি অনেক বনেদি বাড়িতে যেরকম মূর্তি ছোট করে দেওয়া হয় বা ঘটে পুজো হয়, পটে পুজো হয়, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু অ্যাজ ইট ইজ সেই রকম মূর্তি গড়েই এরকম ভাবেই পুজোটা হয়েছিল। কিন্তু একদমই মানে অন্য কেউ অ্যালাউড ছিল না পুজোতে, একদমই দরজা বন্ধ করে ভেতরে কিছুজন যারা পৌঁছাতে পেরেছিল, সবাই আমরা পৌঁছাতেও পারিনি, যে কজন পৌঁছাতে পেরেছিল সে কজন পুজোটা ঠিকঠাক ভাবে হয়েছিল। মানে আমাদের এটা বলতে পারেন কখনো পুজো বন্ধ হয় না, যাই হয়ে যাক না কেন পুজোটা হয়। ধরুন এই পরিবারে কেউ মারা গেলেও বাড়ির বিবাহিত মেয়েরা পুজোটা করে, পুজো বন্ধ। মানে পুরুষেরা হয়তো করবেন না, কিন্তু মহিলারা অবশ্যই করবে। মানে ব্রহ্মচারী বাড়ি কেউ করবে না, কিন্তু ব্রহ্মচারী বাড়ির যারা বিবাহিত মেয়ে তারা করবে। বাহ, তারা করবে, মানে এরকম নিদর্শন আগে হয়েছে আছে। বাহ, মানে এর মাধ্যমে আপনাদের পরিবারে মানে এই যে বিবাহিত, অনেক বাড়িতে হয় না যে বিবাহিত মেয়ে মানেই পর হয়ে গেল, সেই রীতিটা আপনারা বিশ্বাস করেন না? না, একেবারেই নেই। আমাদের বাড়িতে বিবাহিত মেয়েদের একটা বিশাল পার্ট আছে পুজোতে। বাহ বাহ বাহ, এটা বিবাহিত মেয়েদের একটা বড় পার্ট আমাদের বাড়িতে। তারা না থাকলে মানে অনেক জেনারেশন ধরেই হবে না, আগের জেনারেশন এখনকার জেনারেশন, বিবাহিত মেয়েরা না থাকলে একা আমাদের পক্ষে পুজো করা সম্ভব নয়। না, পুজোর মূল কাঠামোর আঙ্গিকটাই তাদেরকে কেন্দ্র করে চলে। কারণ বলি যে এই যে নিদর্শনটার উদাহরণটার কথা বললাম, যে বাড়ির কেউ মারা গেলেও যে চলছে পুজো চলবে, এটা আমাদের কিছু বছর আগেও একটা প্রচন্ড ভাবে ঘনিয়ে এসেছিল। কারণ আমাদের পুজোর মানে অ্যাকচুয়াল যেটা পারিবারিক কালাশোস তো 11 দিনের থাকে, তো ওই 11 দিনের মধ্যেই আমাদের একজন নিকটাত্মীয় গত হন, যেখানে আমাদের 11 দিনের কাজও সম্পন্ন করেই পুজো আর কি। তো সেরকম ঘোর সংকটকালেও আমাদের বাড়ির যারা আগের প্রজন্মের বলুন বা এখনকার প্রজন্মে আমাদের দিদিরা বলুন, তাদের মাধ্যমেই এই পুরো পুজোটা বেরিয়ে যায়, মানে বৈতরণী পার করে। যেহেতু আমরা কিছু অংশেই ধরতে পারিনি পুজোর মধ্যে, তো সেইটা এরকম উদাহরণ প্রচন্ড মাত্রায় রয়েছে। আরো অনেক ইনসিডেন্ট রয়েছে, যেরকম ধরুন 84-এ 2রা নভেম্বর, 1984 সালের 2রা নভেম্বর পুজো ছিল, আর 2 দিন আগে ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন হয়। তো এরকম একটা ঘোর রাজনৈতিক অনিশ্চয়তার বছরেও আমরা পুজোটা মানে কন্টিনিউ করতে পেরেছিলাম, যেখানে অনেক মানুষ, সেই সময় আমরা জন্মাইনি অবশ্য, মানে আমার বাবার মুখে শোনা, কাকার মুখে শোনা, যে তারা তাদের জায়গার যেখান থেকে যে কাজ করতেন আর কি, শান্তিপুর নিজের বাড়িতে ফিরতে গিয়ে সব জায়গায় আটকে পড়েছেন। আর তখন তো এত সুযোগ সুবিধা যাতায়াতের ব্যাপার ছিল না, কোনো না কোনো ভাবে আটকে পড়া মানে সেই দিন সেই রাতটা হয়তো সেই জায়গাতেই থাকতে হবে। তো তৎসত্ত্বেও তারা তাদের ওই প্রচন্ড মানসিক ইচ্ছা বাড়ির পুজোকে ধরে রাখতে হবে,
যে যার মতো এসে পৌঁছানো 1-2 দিন আগেও সেইভাবেও পুজো মানে হয়ে যায়, সেই বছরও পুজো হয়। এরকম একবার পুজোর সময় প্রচন্ড বৃষ্টি, বলা যায় পুজোটার এতটাই আকর্ষণ, যাই হয়ে যাক না কেন, পৃথিবী যে প্রান্তে যেই থাকুক না কেন, সে যে কোনো উপায় যে কোনো ভাবে ঠিক শান্তিপুরে পৌঁছে যায়। এটা বলতে পারেন এক ধরনের ফ্যামিলি গেট টুগেদারও বটে পুজোটাকে কেন্দ্র করে। সবার সঙ্গে দেখা হওয়া, কটা দিন একসাথে থাকা, এটার একটা আলাদা আমেজ। তো এই আমেজের আকর্ষণে যে যেখানেই থাকুক পৌঁছে যায়, যত বাধা বিপত্তি আসুক। অবশ্যই। আর মানে মায়ের যে এই যে বিসর্জনের কোনো আলাদা করে আপনাদের বিধি রয়েছে? বিসর্জনের নিয়ম বলতে গেলে তো এমনি যেরকম সকালে দর্পণ বিসর্জন হয়, এরকম আগেও বললাম, কুলদেবীর পুজো টুজো ইত্যাদি হয়। সন্ধ্যেবেলা বাড়ির মহিলারা বরণ করেন, তারপরে ঠাকুরকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনে। আচ্ছা। আর বাড়িতেই বাজি বানানো হয়, আতশবাজি, একদমই আতশবাজি, কোনো শব্দবাজি না, তুবড়ি আর রং মশাল, ওই একদিনেই বানানো হয়। সেই তুবড়ি রং মশাল পুরো রাস্তা, হ্যাঁ একদিনেই হয়, দশমীর দিনেই, মানে সকাল থেকে সন্ধে অবধি করে পুরো মানে রং মশালার আপনার তুবড়ি নামানো হয়। হওয়ার পর সেইটা সারা প্রসেশন জ্বালাতে জ্বালাতে নিয়ে যাওয়া হয়। বাহ। আচ্ছা, এই বাড়িতে আগে আসলে এই আলোর ব্যবহার তো ছিল না, সেই জন্য। অবশ্যই সন্ধ্যাবেলা তখন ওইটা আলোর রোশনাইয়ের কাজ করতো, ওইটাই আলো দিয়ে সেই শোভাযাত্রায় আলোর ব্যবহার। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র শান্তিপুরে আসার পরে, শান্তিপুরে আসার আগে কিন্তু আতশবাজি ব্যাপারটা ছিল না। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা, তো আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো তো বললেন, দুর্গাপুজোর কথাও বললেন, এছাড়া কি অন্য কোনো উৎসব পালিত হয় সারা বছর? হ্যাঁ, সারা বছর আমাদের 3টে লক্ষ্মী পুজো হয় বাড়িতে, বসত বাড়িতে 3টে লক্ষ্মী পুজো হয়। একটা হচ্ছে চৈত্র মাসে, একটা হচ্ছে আপনার কালী পুজোর দিন সন্ধ্যাবেলায়, যেটা অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো যেটা, আর হচ্ছে আমাদের পৌষ মাসে। এই 3টে সময় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর সত্যনারায়ণের একটা চল রয়েছে, প্রচলন রয়েছে অনেক বছর ধরে। সত্যনারায়ণ পুজোটা আমাদের যেদিন সংক্রান্তির দিন হয়, চণ্ডীপাঠ হয়, নিয়মিত চণ্ডীপাঠ থাকে। আর একটা জিনিস যেটা মানে এটা চিরাচরিত প্রথা বলবো না, মানে যেরকম সরস্বতী পুজো হতো, অনেক জায়গাতে, এখনো অনেক বাড়িতেই রয়েছে, আমাদের সরস্বতী পুজোর দিন বই পুজো হয়। মানে আমাদের প্রতিমা নিয়ে এসে পুজো হয় না, আমাদের একটা তথাকথিত আর কি বই পুজো হয়। বই রেখে বই পুজো করা হয়। সেটা এখনো নিয়মিত অতটা নেই আর, তবুও এটা বলতে পারেন একটা প্রথামাফিক, আমরা যদিও যে যার জায়গায় বসে আর কি, যদিও বা সেই নিয়মটা মেনে চলার চেষ্টা করি, তো বই পুজোটা করি সরস্বতী পুজোর দিন। আচ্ছা, এবার তো আমাদের পডকাস্ট প্রায় শেষের অংশে এসেই গিয়েছে। তো দেখুন, আপনারা অনেক কিছু বললেন আপনাদের উৎসব নিয়ে, সবকিছু নিয়ে, কিন্তু আমরা যে যুগটায় বাস করছি, যে মূল্য বৃদ্ধি, আপনারা অবশ্যই 500 বছর মানে 500 বছরে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, মানে 500 বছর আগে তো পশ্চিমবঙ্গ ছিলও না, 500 বছর আগে এই যে বঙ্গপ্রদেশ বা বাংলাদেশ, এই সমগ্র বাংলাদেশ সে দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল, পশ্চিম বাংলা এবং বাংলাদেশ হয়ে গেল। আবার বলতে পারেন যে মুঘল শাসন গেল, ব্রিটিশ শাসন গেল, ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীন হয়ে প্রায় 80 বছর হতে চললো। এবং এই যে মানে এত একটা বড় ইতিহাসের আপনারা অংশ, তো অবশ্যই কখনো না কখনো আপনারা বাধার সম্মুখীন হয়েছেন, আবার মায়ের আশীর্বাদে আপনারা সেটা ওভারকাম করে এসেছেন। এই যে ভবিষ্যতে ধরুন, এই যে মূল্যবৃদ্ধির বাজার, আজকের দিনে আপনারা যেরকম ভাবে এই ট্র্যাডিশন গুলোকে মেনটেন করে চলছেন, আর পুজোকে যথারীতি যে আচারে বা যে নিয়মে করা উচিত, সেই নিয়মে সেই আচারে পালন করে চলেছেন, তো ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎকে আপনারা কি দেখছেন? ভবিষ্যতে আপনারা কি দেখছেন যে এই উৎসবকে আপনারা কিভাবে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবেন, বা কিরকম ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে আপনাদের? দেখুন, চ্যালেঞ্জ আগেও ছিল না যে তা নয়। আমাদের পূর্বজরা যারা এত বছর ধরে এই জিনিসটাকে কন্টিনিউ করে এসছেন, তাদের কাছে হয়তো আমরা যতটুকুনি জেনেছি তার থেকে বেশি হয়তো চ্যালেঞ্জ ছিল। সেটা নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে পুজো করানো, রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে পুজো করানো, দেশের সমস্যার মধ্যে দিয়েও পুজোটা কন্টিনিউ করা, ইত্যাদি প্রভৃতি প্রতিনিয়তই ছিল বা এখনো রয়েছে। আমরা একটা ভীষণ বড় অতিমারির মাধ্যমে 2 বছরকে সফলভাবে পুজোটা কন্টিনিউ করতে পেরেছি। এখন বর্তমানে আমরা শান্তিপুর স্থানান্তরণের পর যে প্রজন্মটা মেন পুজোর দায়ভারটা গ্রহণ করেছি আস্তে আস্তে, আমাদের ঠিক আগের জেনারেশনের থেকে,
আমরা এখন হচ্ছে 5th জেনারেশন। রামগোপাল ব্রহ্মচারীর সময় পুজোর প্রচলনটা শান্তিপুরে হয়, রামগোপালের পর ভূতনাথ ব্রহ্মচারী, তারপর কৃষ্ণপ্রসাদ ব্রহ্মচারী, আমাদের ঠাকুরদা, তারপরে আমাদের বাবা কাকাদের জেনারেশন। রাইট নাও আমরা মোটামুটি আস্তে আস্তে ব্যাপারটার মধ্যে ঢুকেছি, পুরোটা নিয়েছি তাও নয়, কারণ আমাদের বাবা কাকারা জ্যাঠারা এখনো অনেকে জীবিত এবং তারাই অনেকাংশে তাদের মূল ব্যাটনটা তাদের হাতেই রয়েছে, তারা রয়েছেন বলেই তাদের সাজেশনে আমরা এখনো আস্তে 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 জিনিসটা টেক ওভার করছি। কিছু বছরের মধ্যে পুরোটাই আমাদের কাছে আসবে, যেরকম আপনি বললেন মূল্যবৃদ্ধিটা রয়েছে। তার থেকেও একটা বড় সমস্যা যেটা আমরা ভীষণভাবে সম্মুখীন হই, পুজোটা কন্টিনিউ থেকে বড় কথা আমাদের বসত ভিটেটা কিন্তু নেহাত কম বছরের নয়। তো সেই সময়কার বানানো, সেই সময়কার কাঠামো বলেই মাঝে মধ্যেই আমাদের একটা রেগুলার মেনটেনেন্স ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয়। প্রত্যেকেরই তার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন থাকে, মোরাল কন্ট্রিবিউশনও জড়িত থাকে এবং ফিজিক্যাল প্রেজেন্সটাও জড়িত থাকে। আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউট করলাম তারপরে তো শুধুমাত্র বাড়িটা তাদের নিজস্ব প্যাচওয়ার্কে সেরে উঠবে না, অর্থাৎ আমাদেরকেও নিজেদের গিয়ে দাঁড়াতে হয় আমাদের এত শতাব্দী প্রাচীন বাড়িটাকে ঠিক রাখার জন্য। প্রত্যেক বছর পুজো আসার আগে পুজোর দালানটার একটা সংস্কার করতে হয়। তো এখন আমাদের মেইন সমস্যাটা শুধুমাত্র আর্থিক ভাবে বা মূল্যবৃদ্ধির জন্য না, মানে বলতে পারেন যে সংখ্যায় কম হয়ে যাওয়াটা। সংখ্যায় কেন কম হয়ে গেলাম, আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনেরও হয়তো তারা 5 জন কি 10 জন যারাই যতটুকুনি ছিলেন তারা সবাই বলিষ্ঠভাবে প্রেজেন্স রাখতেন। আমাদের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এমনটাই এখন যুগের নিয়মে, আমাদের গ্লোবালাইজেশনের নিয়মে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা দেশে বিদেশে ছিটকে যাওয়া সব অনুপরমাণুর মতো বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু পুজোটা রয়েছে বলে আমাদের সাথে যোগাযোগ রয়েছে, বাড়িতে আসার চেষ্টা করে সবাই, হয়তো প্রত্যেক বছর সবাই সেই ছুটিটা পায় না বা কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেল আসতে পারেন না। তো এই যে মূল পারিবারিক কাঠামোর বুনটটা ছিটকে চলে যাওয়া, তার জন্য কি হয়, এই যে সংখ্যায় কমে যালি আমরা রেগুলারিটির মধ্যে দিয়ে নেই। হয়তো আমি এবছর টানা 5 বছর আসলাম, পরবর্তী 2-1 বছর হয়তো আমার অনিয়মিত হয়ে যাওয়া, এই অনিয়মিত হয়ে যাওয়ার জন্য একটা চ্যালেঞ্জ ফেস করছি আমরা। হয়তো আমরা আমাদের নিজেদের উপরের বাবা কাকাদের জেনারেশনের থেকে মূল অংশটা অনেকাংশে চিনেছি বলে এখনো আমরা কাঠামোটাকে ধরে রাখতে পারবো হয়তো আরো 10-15-20 বছর। আমাদের পরবর্তী প্রজন্ম বা আসতে চলা প্রজন্ম কতটা তারা সংখ্যাধিক্য হয়ে এই জিনিসটা বজায় রাখবে, সেই জিনিসটা একটুখানি সন্দিহান আছি। কারণ হয়তো আমরা দুজনেই এখন মিড 30s রয়েছি, মধ্য 30। হয়তো কথাটা শুনতে একটু বেশি বাড়বাড়ন্ত লাগছে যে হয়তো 50 বা 60 মানুষের মতো কথাবার্তা, কিন্তু বাস্তব এটাই যে মধ্য 30-এ একটা অশনি সংকেত লক্ষ্য করি যে আমরা যখন 50-52 পৌঁছাবো, পিছনে ফিরে তাকালে আমাদের পরবর্তী মানে আমার নিজস্ব পরের প্রজন্ম কতটা এর প্রতি ইন্টারেস্টেড হবে, বা যদিও ইন্টারেস্টেড হয় তারা একজন বা দুজনের পক্ষে তো এই বিশাল বড় জিনিসটাকে ধরে রাখা সহজ কাজ নয়। তো সেটা কতখানি হবে সেটা একটা নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা সবাই সব প্রতিনিয়ত চিন্তা করি। আর যেটা আপনি একটা মূল কারণ বললেন যে অর্থনৈতিক ব্যাপার, হ্যাঁ সেটা তো রয়েছে, কিন্তু এখনো মায়ের আশীর্বাদে, আমাদের গৃহদেবীর আশীর্বাদে, ইষ্টদেবীর আশীর্বাদে আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়ে যে যতটুকুনি পেরেছি আমাদের মূল বসত ভিটেকে নতুন ভাবে বাঁচিয়ে তুলেছি। 8-10 বছর আগে একটা বিশাল বড় মেজর রিপেয়ারিং হয়, বাড়িটাকে আগের অবস্থায় ফর্ম করে মানে যেরকম ছিল সেই অবস্থার যাবতীয় রিটেল রিপেয়ারিং করে রাখা হয়। পুজোর দালানের একটা আংশিক সংস্কার হয়েছে, আমরা পরিকল্পনায় রয়েছি যাতে 2-1 বছরের মধ্যে আবার একটা সংস্কার করে রাখি, আবার আগের অবস্থায় যাতে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু আসলে হয় কি, এত বছর ধরে তো চলছে জিনিসটা, কাঠামোগত ভাবে একটু তো জরাজীর্ণ হয়ে থাকেই। আর আমাদের পুজোর দালানে একটা অদ্ভুত কারুশৈলীও রয়েছে, মানে ফুল পাখি ইত্যাদি পুরো তৈরি করা, মানে এখনকার পরিভাষায় বলতে গেলে 3 ডাইমেনশনাল আর্টিস্ট ওয়ার্ক রয়েছে। এতগুলো বছর ধরে সেটাকে, হ্যাঁ সেটাকে যত্ন করে রাখা হয়েছে। তো সেগুলোর এখন ইত্যাদি এখন কি একটা মেজর রিপেয়ারিং এর দরকার রয়েছে। এছাড়া আমাদের বসত ভিটেটা, অন্দর ভিটেটা যেটা পুজোর দালান এবং বাস দালানের থেকে একসাথেই কানেক্টেড, তো ভিতর বাড়িটারও একটা মেজর রিপেয়ারিং আমরা করেছি। তো এই সমস্ত নিয়েই চলছে। আস্তে আস্তে মায়ের আশীর্বাদে আমরা চেষ্টা করেছি, আর একটুখানি যদি আমাদের সংস্কারটা প্রয়োজন রয়েছে, প্লাস পুজো। এক্ষেত্রে আশাবাদী হয়ে বলা যায় যে ধরুন এই 500 বছরের জার্নিটা তো খুব কম দিনের নয়। এর মধ্যে পরিবারে বহু প্রজন্ম এলো, বহু প্রজন্ম গেল, সবার মানসিকতা আলাদা আলাদা, এক এক প্রজন্মের সঙ্গে এক এক প্রজন্মের যেটাকে বলা হয় জেনারেশন গ্যাপ, আধুনিকতার ছোঁয়া, ধীরে ধীরে অনেক কিছুই এসেছে 500 বছরে। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা প্রজন্মই তাদের নিজেদের মতন করে সেই পুরোনো ধারাটা বজায় রেখে পুজোটা করে চলেছে এখনো অবধি। তো সেক্ষেত্রে আশা রাখা যায় আমাদের পরবর্তী প্রজন্ম আরো সংখ্যায় কমলেও তাদের ভেতরেও সেই মানসিক জিনিসটা থাকবে যাতে তারা পুজোটা এগিয়ে নিয়ে চলে। সেই আশায় যাচ্ছি, সেই আশাবাদী হয়ে যাওয়া থাকে, কিন্তু এটা চ্যালেঞ্জেস অবশ্যই। কিন্তু পরিশেষে এটাই বলবো যে যিনি নিজের স্বপ্নাদেশ দিয়ে নিজে আপনাদের কাছ থেকে মানে আপনাদের কি বলবো
প্রজন্ম বাই প্রজন্ম যিনি আপনাদের কাছ থেকে সেবা নিচ্ছেন, সেই জগদ্ধাত্রী মাই হয়তো তার নিজের উৎসবকে আগে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ একদম। হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন। আশাবাদী। হ্যাঁ না অবশ্যই, মানে এটা হ্যাঁ, সেবা সঙ্গীতেই আছে যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে কর্ম। করি আমি, সেইটাই একদম 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 একদমই তাই। পুজো উনি উনি করাবেন, আছেন, আমরা তো উপলক্ষ। হ্যাঁ উনি আছেন ওনার ইচ্ছাতে, উনি নিজের বাড়িতে আছেন, উনি প্রত্যেক বছর সেবা নেন। যতদিন ওনার ইচ্ছা থাকবে ততদিন এই জগৎ সংসার সেভাবেই চলতে থাকবে, আমরা উপলক্ষ মাত্র। সত্যি কথা এটাই। অবশ্যই অবশ্যই। এবং আমার খুব ইচ্ছা ছিল যে যদি আমি গিয়ে এই পুজোটা চাক্ষুষ দেখতে পারতাম, কিন্তু অবশ্যই আসুন, অবশ্যই আসুন। হ্যাঁ, এবং এবছর যদি নাও পসিবল হয়, আমি অবশ্যই পরের বছর যাওয়ার নিশ্চয়ই চেষ্টা করব আমার টিমকে নিয়ে। একদম একদম একদম। হ্যাঁ, এবং সেখানে গিয়ে আমরা লাইভ ওটা রেকর্ডও করব, এবং আমার খুব ইচ্ছা এটা দেখার। আর সত্যি কথা বলতে কি, আর কি বলবো, তবে অবশ্যই আমাদের যে এই পডকাস্টটি হলো, এর মাধ্যমে বেশ কিছু মানুষ এই পুজো সম্পর্কে জানতে পারবে, এবং তারাও এই পুজোর প্রতি আকর্ষণ অনুভব করবে, সেটাই আমি আশা করতে পারি। এবং পরের বছর অবশ্যই ইচ্ছে হলো যে আপনাদের পুজোয় অবশ্যই উপস্থিত থাকবো, এবং আপনাদেরকে অবশ্যই আসুন। আশা করি। একদম একদম অলওয়েজ ওয়েলকাম। একদমই, অবশ্যই আসবেন, সবাইকে নিয়ে আসবেন, পরিবারকে নিয়ে আসবেন। আনন্দ করলে আনন্দ বাড়ে, এইটা আমরা বুঝি। একদম ঠিক আছে। আর আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি, এবং আশা করি মানুষজন যারা শুনবেন এই পডকাস্টটি তাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের এই বছরের পুজো খুব মায়ের আশীর্বাদে খুব ভালোভাবে অনুষ্ঠিত হোক, এই বলে আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। জয় মা জগদ্ধাত্রী। নমস্কার। জয় মা জগদ্ধাত্রী। নমস্কার। নমস্কার। আচ্ছা।